যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না সেই দলের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রচারণার ষষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, দেশে কেউ ফ্যাসিজম ফিরিয়ে আনতে চাইলে সকল শক্তি দিয়ে রুখে দেয়া হবে। একই সাথে যেখানে নারীদের অপদস্থ করা হবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। ফরিদ আহমেদ ভুইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। ২২ তারিখের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা উত্তরবঙ্গের পর বিরতিহীন নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে জামাত আমিরের প্রথম জনসভা দক্ষিণাঞ্চলের যশোর জেলার এই ঈদগাহ মাঠ। কানায় কানায় পূর্ণ মাঠে দাড়িপাল্লার পক্ষে স্লোগান আর গানে গানে চলে নির্বাচনী প্রচারণা। জনসভার মঞ্চ থেকে জামাত আমির দাবি করেন, ৫ আগস্টের পরে একটি দল পরিবর্তন হয়ে গেছে। মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন তিনি। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই ১৫.৫ বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা ৫ আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে পুনরায় দুর্নীতি এবং অপশাসনের মাধ্যমে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে। বলেন, ১২ তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় তার দল। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দলের বিরুদ্ধে ভোট দাও। যশোরের পর সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন জেলার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে উঠে আসে দুর্নীতির অবসান, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তার কথা। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। জনসভায় জামাত সহ ১১ দলের নেতারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, সাতক্ষীরা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তৈয়ব, আমরা যেমনটি বলছিলাম যে আজ ষষ্ঠ দিনের মতো খুলনায় জামায়াত আমিরের যে জনসভা, সেই জনসভা ঘিরে জনগণের উপস্থিতি কেমন দেখছেন, সেই সাথে জামায়াতের নেতাকর্মীরা আসলে কি বলছেন? জি, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, খুলনাতে কিন্তু ইতিমধ্যে খুলনা সার্কিট হাউস ময়দানে জামাত ইসলামী নির্বাচনী জনসভা একটু আগে শুরু হয়ে গেছে। আমরা যেটা দেখেছি, শহরের বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল করে আসছে। ইতিমধ্যে আপনাদের মহিলাদের অংশ প্রায় পূর্ণ হয়ে গেছে এবং সমস্ত শহরের জুড়ে আমরা যেটা দেখেছি যে লোকজন আসছে। এখানে প্রচণ্ড রৌদ্র অপেক্ষা করে অনেক লোকে এখানে আসে এবং তারা গাছতলা অপেক্ষা করছে। আর আমরা যেটা জামাতের আমির, খুলনা জেলার আমির অধ্যাপক মাহফুজুর রহমান সাহেব আমাকে যেটা জানিয়েছেন যে সাতক্ষীরা জনসভা শেষ করে উনি
হেলিকপ্টার যোগে খুলনাতে আসবেন এবং খুলনাতে এসে ওখানে 3:30টার দিকে উনি এখানে জনসভা আসবেন, হয়তো ওই 4টার দিকে ওনার বক্তব্য দেওয়া শুরু করবেন। একটা কথা বলে রেখে, খুলনা সার্কিট হাউস ময়দান জামাত ইসলামের পক্ষ থেকে প্রায় 22 বছর পরে এখানে কোনো জনসভা হচ্ছে। ইতিপূর্বে তারা শিখবাড়ি মোড় অন্য বিভিন্ন স্থানে জনসভা করছে, কিন্তু 22 বছর পরেই তারা এবারই প্রথম সার্কিট হাউস ময়দানে, বিশাল ময়দানে এখানে জনসভা করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে বেশ জনসমাগম হয়ে গেছে, আর বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক দেখছি মহিলাদের উপস্থিতি আমার চোখে পড়েছে। আর এছাড়া এখন এই মুহূর্তে বলা যায় নগরীতে সমস্ত ওয়ার্ডে বা সমস্ত রোডগুলোতে সবই জামাত ইসলামের জামাত কর্মীদের পক্ষে মিছিল। যেই ছিল খুলনা সার্কিট ময়দান থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারণার খবর। এই মুহূর্তে দর্শক, আমরা খবরের শুরুতে যেমনটি বলেছিলাম যে ময়মনসিংহে তারেক রহমানের আগমন ঘিরে জনসভার প্রস্তুতি চলছে। ময়মনসিংহ থেকে তারেক রহমানের জনসভার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, 22 বছর পরে তারেক রহমান ময়মনসিংহে আসছেন, জনসভাস্থলের কি অবস্থা দেখছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন এবং তারেক রহমান কখন নাগাদ আসলে পৌঁছাবেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? আর কিছুক্ষণের মধ্যেই তিনি ময়মনসিংহের যে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান সেখানে তিনি প্রবেশ করবেন এবং ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ জেলা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যে নেতা কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসেবে তার প্রচারণার যে বক্তব্য বা তার যে দলের যে দলীয় নেতাকর্মী এবং দেশের মানুষের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকার মূলত তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন এই সার্কিট হাউস মাঠে এবং এখানে যে নেতাকর্মীদের জনসমাগম মূলত ময়মনসিংহে বিভাগের যে 24টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের সকল নেতা কর্মী এবং যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এসেছেন এবং এই 24টি আসনের যারা প্রার্থী হয়েছেন ধানের শীষে তাদেরকে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষ হয়ে এই বিভাগের মানুষের কাছে এবং তথা দেশবাসীর কাছে মূলত সারা দেশের প্রার্থীদের জন্য ভোট চাইবেন এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা মূলত জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি সহ সাদা পোশাকের বিভিন্ন সংস্থার যে সদস্য যারা রয়েছেন, বিশেষ করে গোয়েন্দা বাহিনী, তারা এখানে রয়েছেন এবং কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে এবং নারীদের মধ্যে শৃঙ্খলা রাখার জন্য বিশেষ করে নারী পুলিশ বা নারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও রাখা হয়েছে। তো এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা ময়মনসিংহ থেকে জানছিলাম তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর। নির্বাচনী গণসংযোগের সময় ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম ও পানি নিক্ষেপ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল নেতারা। সকালে কলেজে পিঠা উৎসবে অংশ নিতে এসে এ হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক। হাবিবুল্লাহ বাহার কলেজের প্রবেশ মুখেই প্রথমে বাধার সম্মুখীন হন নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন ছাত্রদল ও এনসিপি সমর্থকরা। পাটোয়ারি বলেন, যতই হামলা চলুক, চাঁদাবাজি আর দখলবাজির বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। একই সময়ে কলেজের পিঠা উৎসবে আসার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। পরে তিনি মালিবাগ এলাকায় প্রচারণা চালান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, একটি দল সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালাচ্ছে। বিএনপির সমর্থকরা কাউকে আক্রমণ করে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান, জয় আমাদের হবে। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করেনি, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় যোগ দেন এক আসন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এর আগে সালাউদ্দিন আহমেদ কৈয়ারবিল ইউনিয়ন ও খিলসাদেক সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দেশের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সকালে নোয়াখালী ২ সেনবাগে এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এনসিপির প্রার্থী সুলতান মাহবুব জাকারিয়ার শাপলাকলি প্রতীকের পক্ষে এই নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নেন আসিফ মাহমুদ। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকালে খুলনার গল্লামারীতে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। নাটোরের লালপুর উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন নাটোর ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ গণসংযোগ করেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে। লালমনিরহাট ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পাটগ্রাম উপজেলার সরকারের হাটে নির্বাচনী সভা করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন ভণ্ডুল করার কোনো সম্ভাবনা নেই। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। পরে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসাবে পুরস্কার গ্রহণ করেন নবীন মহিলা প্রশিক্ষণার্থী মোসাম্মদ রায়হানা আক্তার সুবর্ণা। ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল, এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরিয়ে দেয়। কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক। আগস্টে তরুণরা রক্ত দিয়ে দেশ সংস্কারের দায়িত্ব দিয়ে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানিয়েছেন। সকালে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় এমন আহ্বান জানান তিনি। আলী রিয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেখানে সাবেক প্রধান বিচারপতি সহ ১০৪ জন বিশিষ্ট ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিলেও একজনের ইচ্ছায় সেই উদ্যোগ বাতিল করা হয়। মতবিনিময় সভায় অংশ নেয়া একজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার প্রস্তাবে উল্লেখ করা আছে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। বাংলাদেশ বহু ভাষা ও বিভিন্ন ধর্মানুসারী মানুষের দেশ, তাই ধর্মের ভিত্তিতে নয় বরং নাগরিক হিসাবে সবাই সমান অধিকার ভোগ করবে। হ্যাঁ ভোটকে জয় করা ছাড়া কোনো বিকল্প নাই। অন্যথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে, ভবিষ্যতে ভোটাধিকার নিশ্চিত করার উপায় হচ্ছে একটি স্বাধীন নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার পে কমিশন করলেও এর বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। পে কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তার সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, নতুন সরকার এসে যাতে কোনো অচলাবস্থার ভেতরে না পড়ে সেই বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রয় সংক্রান্ত বৈঠকে এখন পর্যন্ত মন্ত্রীদের ফ্ল্যাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব আসেনি বলে জানান ফাউজুল কবির। বলেন, রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুর ডাল এবং 1 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকারের যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপত্রা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার।
ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে সিটিজেন্স ব্যাংক পিএলসি কারওয়ান বাজার উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সিটিজেন্স ব্যাংক সর্বাধুনিক উন্নত মানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে সিটিজেন্স ব্যাংক। ব্যাংকের পরিচালক এস.এম. শফিকুল হক, স্বতন্ত্র পরিচালক এন.কে.এ. মুবিন, এ.কে.এম. শহীদুল হক, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আব্দুল লতিফ সহ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারে ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভাষায় তারা কথা বলছে এখন। ময়মনসিংহের জনসমাবেশে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ভোট নিয়ে যাতে কেউ ছিনিমিনি না করতে পারে সেজন্য ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস, উপস্থিতি। নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ার তোলে ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে। তারেক রহমান বলেন, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যা রয়েছে যা সমাধানে কাজ করবে বিএনপি। তিনি বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কথা বলছে। একসময় বিএনপির সাথে সরকারে থাকা দলটি এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেজন্য দরকার ধানের শীষে ভোট। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে। বিএনপি চেয়ারম্যান বলেন, মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির পরিকল্পিত সব সুব্যবস্থা। তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি, এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে। পারবেন? তাহলে 12 তারিখে পরিকল্পনা কি আপনাদের? ধানের শীষে ভোট দিতে হবে। 71 সালে যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নৃগোত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। এর আগে ঢাকা থেকে সড়ক পথে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ ময়মনসিংহ পৌঁছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ গণতন্ত্র শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চান। ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে,
সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে, যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যার আকাঙ্ক্ষায় এ দেশের শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। নোয়াখালীর সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মাহবুব জাকারিয়ার গণসংযোগে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি এনসিপির প্রার্থীকে জয়ী করতে শাপলাকলি প্রতীকে ভোট চান। আগামী 12 ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতেও পিছপা হবে না। কুমিল্লা 4 আসনে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি গণভোটে হ্যাঁ এবং নিজের প্রতীক শাপলাকলিতে ভোট প্রার্থনা করেন। অন্যদিকে কুমিল্লা 5 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোবারক হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া কুমিল্লা 6 আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামের প্রার্থী দিন মোহাম্মদ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি, নালাপাড়া, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি। কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের ভাগ্য পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশ হবে না। এইটাই হচ্ছে মূল পরিকল্পনা, গণতন্ত্রকে ধরে রাখা, বিএনপি আর গণতন্ত্র মুদ্রার এই উপায়। চট্টগ্রাম 9 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুল হক নগরীর বাগমনিরাম, জিইসি মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ঢাকা 2 আসনের কোনাখোলা, মালঞ্চ, পুরাতন ভাড়ালিয়া, কালীনগর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। আমি বিগত 4 বার যে এমপি হয়েছি তার চেয়েও ব্যাপক সারা, ইনশাআল্লাহ বিপুল ভোটে আগামী 12 ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনার গল্লামারীতে নির্বাচনী গণসংযোগ করেছেন। নাটোরের লালপুর উপজেলার দূরদূরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ গণসংযোগ করেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে। লালমনিরহাট 1 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাজীব হাসান প্রধান পাটগ্রাম উপজেলার সরকারের হাটে নির্বাচনী পথসভা করেছেন। নরসিংদীতে ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন। এছাড়া গোপালগঞ্জ, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন 33 জন কয়েদি। রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট 724 জন কয়েদি ছিলেন। জেলা কারাগার কর্তৃপক্ষ জানায় এর মধ্যে 28 জন পুরুষ, 5 জন নারী কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান, জেলায় মোট 9,998 জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নূর। দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। ইতিমধ্যেই আপনার এই পানপট্টিতে লিফলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে ফেনীতে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নে সামান্যতম বিচ্যুতি গ্রহণ করা হবে না। এর আগে নোয়াখালীতে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর টিমের সাথে সভা করেন। এ সময় তিনি বলেন, সবাই যেন ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, অতীতেও দিয়েছি। এই নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের নির্দেশনা কখনোই দেওয়া হবে না যা পক্ষপাতিত্বমূলক বলে ইন্টারপ্রেট করার সুযোগ আছে।
পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাজশাহী সেনানিবাসে ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন সেনাপ্রধান। সভায় বগুড়া এরিয়া কমান্ডার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ রাজশাহী বিভাগের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর এরিয়া পরিদর্শন ও সামরিক এবং অসামরিক নাগরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সেনাপ্রধান। চট্টগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্য নিহতের ঘটনায় আরও 2 জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর খুলশীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মিজান ও মোহাম্মদ মামুন নামে 2 জনকে গ্রেফতার করা হয়। এর আগে 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে সশস্ত্র দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর হামলা চালায়। এতে 4 জন গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা যান। মার্চ থেকে বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের ঘোষণার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে প্রবাসীরা। দুপুরে সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান করেন প্রতিবাদকারীরা। পরে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন তারা। প্রতিবাদকারীরা জানান, অযৌক্তিক কারণ দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ করা হচ্ছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন, বিমান বয়কট, রেমিটেন্স স্ট্রাইকের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সিরাজগঞ্জের কামারখন্দে কৃষক বদিউজ্জামান হত্যা মামলায় 10 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ 1-এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় দেন। রায় ঘোষণার সময় 10 আসামির মধ্যে 6 আসামি উপস্থিত আর বাকি 4 আসামি পলাতক রয়েছে। জমি সংক্রান্ত জেরে কৃষক বদিউজ্জামানকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে 510 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দুপুরে 14টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের 31 নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্স এই চাল আমদানি করেন। 18 জানুয়ারি 232 আমদানিকারক প্রতিষ্ঠানকে 2 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার, যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত করতে হবে। যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারে ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভাষায় তারা কথা বলছে এখন। ময়মনসিংহের জনসমাবেশে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কেউ যেন ভোট চুরি করতে না পারে, সেজন্য কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। রিপন মৃধার ক্যামেরায় ইফতেখার রেজা রিপোর্ট। ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস উপস্থিতি। নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ারতলে ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে। তারেক রহমান বলেন, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙনের বিভিন্ন সমস্যা রয়েছে, যা সমাধানে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির সাথে একসময় সরকারে থাকা দল এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। ধানের শীষে 24 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, সেজন্য দরকার ধানের শীষে জনগণের ভোট। তারেক রহমান বলেন, মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির পরিকল্পিত সুব্যবস্থা। ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম,
স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। আপনারা কি চান আমরা এই কাজটা করি, এই কাজগুলো করি? কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলো কথা বললাম সবাই চান। 12 তারিখে ধানে শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, সবাইকে কাজ করতে হবে ভেদাভেদ ভুলে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে। ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না, কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ঢাকায় ফেরার পথে গাজীপুর ও উত্তরায় দুটি পৃথক সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা জানাচ্ছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই জয়লাভ করবে বিএনপি। আর কেন্দ্র থেকে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ময়মনসিংহ। তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি কি তথ্য আছে আপনার কাছে? তারেক রহমানের পরবর্তী কর্মসূচি মূলত গাজীপুরের যে রাজবাড়ী মাঠ রয়েছে, সেই রাজবাড়ী মাঠে জনসংযোগ করবেন এবং সেই জনসংযোগ এবং সমাবেশে গাজীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, গাজীপুর সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, গাজীপুরের সকল সংসদীয় এলাকা এবং গাজীপুরের আশেপাশের যে জেলা, সেই জেলাগুলো থেকে মূলত যারা সাধারণ কর্মী সমর্থক ভোটার রয়েছেন এবং দলীয় নেতাকর্মী, তারা আসবেন এবং যোগ দিবেন। এবং তারা বিকেল থেকেই অপেক্ষা করছেন বলে আমরা জানতে পেরেছি যে তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং রাজনৈতিক দিক নির্দেশনা তিনি যেটি দিবেন সেটি জানার জন্য মূলত তারা অপেক্ষা করছেন। এবং বেশ অনেকক্ষণ আগেই তিনি রওনা করেছেন ময়মনসিংহ থেকে, এবং ময়মনসিংহ থেকে এখন পর্যন্ত আমরা এবং তারেক রহমানের যে গাড়ির বহরটি সেটি অবস্থান করছে গাজীপুরের শ্রীপুর এলাকায়। রাস্তার দুপাশে যে সাধারণ জনগণ এবং যে কর্মী সমর্থকদের যে অভিবাদন জানানোর বিষয়টির কারণে মূলত সড়কে বা রাস্তাতে অনেকটাই জ্যাম সৃষ্টি হয়েছে, বা জ্যামও ঠিক না, গাড়ির গতি অনেকটাই মন্থর হয়েছে বলা যেতে পারে। গাড়ি চলমান রয়েছে, তবে অতটাও গতিশীল না। এবং এর সাথে জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের পরে পরবর্তী সর্বশেষ আজকের দিনের যে কর্মসূচি সেটি হচ্ছে উত্তরাতে। সেখানে তিনি উত্তরাবাসীর জন্য বা উত্তরাবাসীকে উপলক্ষ করে উত্তরার আশেপাশের যে ঢাকার যে আসনগুলো রয়েছে, সেই আসনের কর্মী সমর্থক এবং ভোটারদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তো আজকের কর্মসূচি এই পর্যন্ত। দর্শক, জানছিলাম তারেক রহমানের জনসভার খবর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাগেরহাটে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। সরাসরি যাচ্ছে তার কাছে। জুবাইর, জামায়াতের আমিরের জনসভার সবশেষ তথ্য জানাবেন আমাদেরকে। জিনিয়া, টানা 2 দিন দক্ষিণাঞ্চলের জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী সফর, তার যে জনসভা সেটি তিনি করেছেন। আজকে 4টি জেলায়, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই 4টি জেলায় তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে দিনভর। এখন কিন্তু রাত গড়িয়েছে। এই সময়টাতে সারা দিন ব্যাপী তার যে নির্বাচনী জনসভা এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সেটি কিন্তু হয়েছে। এবং এই জনসভাগুলো বিভিন্ন জায়গায়
জায়গায় বিভিন্ন জেলায় তার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে তার যেটি স্পষ্ট করেছেন, তিনি নারীদের নিরাপত্তার বিষয়ে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, এই ব্যাপারগুলোতে অনেক বেশি জোরালোভাবে কথা বলেছেন। একই সাথে মানুষের যে ভোটের অধিকার, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটিতে কেউ যদি ভোট ছিনতাই করতে আসে সেক্ষেত্রে তাদের কালো হাত ভেঙে দেওয়ার যে হুঁশিয়ারি ঘোষণা, সেটিও কিন্তু জামাত আমি ডাক্তার শফিকুর রহমান আজকের এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তার যে জনসভা, সেটিতে কিন্তু তিনি আজকে সেই কথাগুলো বলেছেন। এবং তার এই জনসভাকে ঘিরে প্রত্যেকটা জায়গায় যেই মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং আজকে যে বাগেরহাটের এখন আমরা যেখানে আছি সেখানে আমরা দেখছি যে সমাবেশ কিন্তু শেষ হয়েছে আরও প্রায় আধা ঘন্টা আগে। এই সময়টাতেও আমরা দেখছি যে মানুষের যে এখনও তারা কিন্তু এই খান জাহান আলী মাজার যে মাঠ রয়েছে বাগেরহাটের, সেখানে কিন্তু তাদের উপস্থিতি রয়েছে। সকালে যশোরে যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে যে জনসমাগম ছিল, সেখানেও যে যারা আসলে প্রার্থী রয়েছেন তাদের হাতে তিনি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা আসনে গিয়ে সেখানে গিয়ে তাদের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন। এবং একই সাথে মানুষের কাছে তারা বলছেন যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জামাত সহ 11 দলের যে প্রতীকগুলো রয়েছে দাঁড়িপাল্লা সহ সেই সকল প্রতীকে তারা যেন ভোট দেন, এই আহ্বান, এই অনুরোধ কিন্তু আসলে জামাত আমি ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী জনসভা সেই সকল সব জেলার জনসভায় কিন্তু তিনি এই বক্তব্যগুলো রেখেছেন। একই সাথে তিনি বলছেন যে ন্যায় বিচারের সাথে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ মানুষকে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, একই সাথে যারা চাঁদাবাজ রয়েছেন তাদেরকে চাঁদাবাজি থেকে ফিরিয়ে এনে যে তারা বলছেন যে সম্মানজনক কাজে তাদেরকে দেওয়া হবে। একই সাথে বেকার ভাতা না দিয়ে তাদেরকে সম্মানজনক কাজের যে প্রতিশ্রুতি সেটিও কিন্তু জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জনসভায় তিনি কিন্তু বলেছেন। আজকে দক্ষিণাঞ্চলের জনসভা তার শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এখান থেকে ঢাকার উদ্দেশ্যে তার যে যাত্রা সেটি করবেন। তো জিনিয়া বাগেরহাট থেকে তার ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী জনসভা এবং তার যে প্রতিশ্রুতি সেই বিষয়ে এই ছিল আমার কাছে। রাজধানী হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ছোড়া ও হামলা মির্জা আব্বাসের নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। তবে নাসিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন মির্জা আব্বাস। বলেন একটি দল সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালাচ্ছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার সকালে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কলেজে প্রবেশমুখী বাধার সম্মুখীন হন নাসিরউদ্দিন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন ছাত্রদল ও 11 দলীয় জোটের সমর্থকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সঙ্গে নিয়েই ফকিরাপুলে সংবাদ সম্মেলন করে 11 দলীয় জোটের নেতারা। হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। বলেন যতই হামলা করা হোক না কেন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন দেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা প্রমাণ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নির্বাচনে গণসংযোগ এখন থেকে আঘাত আসলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন একটি দল সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালাচ্ছে। বিএনপির সমর্থকরা কাউকে আক্রমণ করে না বলেও মন্তব্য করেন তিনি। এ পর্যন্ত বিএনপির সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে।
এদিকে পাটোয়ারির উপর হামলার ঘটনায় দিনের শেষ ভাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তামজিদ সুমনের রিপোর্ট। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে আবু সাইদের জীবন দেওয়ার দৃশ্য মর্মাহত করেছিল দেশবাসীকে। মাটিতে লুটিয়ে পড়া আবু সাইদের ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশব্যাপী। ছাত্রদের আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। গত বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়ার পর শুরু হয় তদন্ত। গেল 24 জুন প্রসিকিউশনের প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে আসামি করা হয়েছে বেগম রোকেয়ার সাবেক ভিসি সহ 30 জনকে। এই মামলায় 25 জন সাক্ষ্য প্রদান করেছেন। প্রসিকিউশনের দাবি তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আবু সাইদের এই বডিতে গুলির চিহ্ন পাওয়া গেছে, এই তথ্য হলো আপনার ছবির তথ্য, এই তথ্য হলো তার যে কিছু স্টিল পিকচার করা হয়েছে তার তথ্য। এই ভিকটিম আবু সাইদ গুলিতে মারা যায়নি। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল 1। আর জেআইসি সেলে ভুক্তভোগী সেনাবাহিনীর সাবেক কর্নেল হাসিনুর রহমান গুম নির্যাতনের মামলায় দ্বিতীয় দিনে সাক্ষী দিয়েছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। যেসব কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের গণভোটে হ্যাঁ কিংবা নায়ের পক্ষে থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন ভবনে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এদিকে কিউআর কোড স্ক্যান না করে কোনো প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিলে তা গণনা করা হবে না বলে জানিয়েছেন প্রবাসী ভোট প্রকল্পের টিম লিডার শিউলি রায়। রিপোর্ট। ভোটের বাকি আর মাত্র 15 দিন। তার আগে পুরোদমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। প্রতিদিনই কমিশনে এসে বিভিন্ন অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো। প্রশ্ন তুলছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে। সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা কারোর কাছে দায়বদ্ধ না, আমরা আইনের কাছে দায়বদ্ধ। তবে কমিশন বলছে সব অভিযোগই সমানভাবে দেখছে এবং সেই সঙ্গে নেওয়া হচ্ছে ব্যবস্থা। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এসব কথা বলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা গণভোটের পক্ষে প্রচার করতে পারবেন, তবে পক্ষে বিপক্ষে থাকার সুযোগ নেই। নির্বাচনী দায়িত্ব পালন যারা করবে তারা এই কাজটি করবে না। সরকার যে বিষয়টা বলছেন এই বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আর ফেনীতে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্বর প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, অতীতেও দিয়েছি। এই নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। কোনো ধরনের নির্দেশনা কখনোই দেওয়া হবে না যা পক্ষপাতিত্বমূলক বলে ইন্টারপ্রেট করার সুযোগ আছে। ইসি জানিয়েছে, এখন পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রায় 4,25,000 প্রবাসী। তার মধ্যে দেশে পৌঁছেছে প্রায় 21,000 ব্যালট। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্ব পালনে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন ও গণভোট সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণে বিশেষ সেল গঠন করা হয়েছে, যেখানে মানুষ সরাসরি যোগাযোগ করে অনিয়ম ও বিশৃঙ্খলার ব্যাপারে জানাতে পারবে। নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকার পে কমিশন করলেও এর বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে তিনি কথা জানান। পে কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তার সিদ্ধান্ত পরবর্তী সরকার নেবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, নতুন সরকার এসে যাতে কোনো অচলাবস্থার ভেতরে না পড়ে সেই বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রয় সংক্রান্ত বৈঠকে এখন পর্যন্ত মন্ত্রীদের ফ্ল্যাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব আসেনি বলে জানান ফাউজুল কবির। বলেন, রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুর ডাল এবং 1 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম। তো যাতে নতুন সরকারের যাতে এসে এই ধরনের একটা অচলাবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপত্রা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর আমেরিকার বিদ্যমান 20% পাল্টা শুল্ক আরও কিছুটা কমতে পারে, এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। লুৎফা সিদ্দিকী বলেন, আমেরিকার শুল্ক কমানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে ফেসবুকে মিথ্যা ও অপতথ্য ঠেকাতে মেটার কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে মেটা। অনলাইনে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল বাংলাদেশে কার্যক্রম চালাতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটা এখন আছে 20% রেসিপ্রোকাল ট্যারিফ, এটা আমরা কিছু ইমপ্রুভমেন্ট পেতে পারি। ওনাদের মনোযোগটা আমাদেরকে বিশেষ করে ওনাদের বলতে হল প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাটেনশনটা লাগবে, বিকজ আলটিমেটলি দ্য ডিসিশন ইজ বাই হিম। পেপ্যাল নিয়ে অনেক বছর ধরে বাংলাদেশে অ্যাটলিস্ট আলাপ হচ্ছিল। ওরা আগ্রহী, কিন্তু ওদের ওই আগ্রহটাকে এখন বাস্তবায়ন করার জন্য ওদের একটা লম্বা প্রসেস থাকে। কোনো একটা নতুন মার্কেটে ঢোকার জন্য একটা লম্বা প্রসেস থাকে। রোহিঙ্গারা দেশের জাতীয় এবং কক্সবাজারের স্থানীয় নিরাপত্তার জন্য চরম হুমকির। তাদেরকে অবশ্যই নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। সেজন্য আন্তর্জাতিক এবং কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিকেলে হোটেল রেডিসনে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রোহিঙ্গা সংকট বাংলাদেশের পাহাড়ি জেলাগুলোর সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছিলেন গত ঈদুল ফিতরে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ উদযাপন করবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। আগামীতে যে সরকার আসবে তারা এ বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করবেন বলেও মত তাদের। The main issue, as the panel speakers have said, the security of Bangladesh depends on the Rohingya as the major factor. টি-20 বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। যদিও বিশ্বকাপে খেলতে না যাওয়া সহ আরও অনেক ব্যাপারেই তাদের দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন সাবেক বোর্ড কর্তারা। তাদের একটাই কথা, ক্রিকেট কূটনীতিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ব্যর্থ। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। এই সময় বাংলাদেশ দলের অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপকে ঘিরে, সেটা নানা কারণেই এবার হচ্ছে না। বিসিবির পূর্বাচল স্টেডিয়ামে 8 দলের সিসিডিএম চ্যালেঞ্জ কাপের আয়োজনে তাই ঘুরে ফিরে থাকলো বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশকে বাদ দেওয়ার সঙ্গে প্রায় 150 সাংবাদিককে খেলা কাভার করার অনুমোদন দেয়নি আইসিসি, অথচ পূর্ণ সদস্যর দেশ হিসেবে এই অ্যাক্রেডিটেশন না পাওয়ার কোনো কারণ নেই। গণমাধ্যম কর্মীদের ম্যাচ কাভার করার জন্য বা
ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য, যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পার্টিসিপেট করেনি, কিন্তু তারপর আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন ওখানে। ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিইং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো। এদিকে ঘরোয়া ক্রিকেটের আয়োজনের ব্যর্থতা, জাতীয় দলকে বিশ্বকাপে পাঠাতে না পারা এবং বেফাঁস মন্তব্যের পাশাপাশি এক পরিচালকের পদত্যাগে বেশ টালমাটাল অবস্থায় বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে পদত্যাগ করেছেন অডিট কমিটি থেকে আরেক পরিচালক। এসব ক্রিকেটের জন্য অন্ধকার সময়, এমনটাই বলছেন সাবেক এই বোর্ড কর্তা। আমরা অনেক কিছু আশা করেছিলাম যে আইসিসি থেকে একজন স্বনামধন্য কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে। এখানে আইসিসিতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার আইসিসি তার হস্তক্ষেপ অনেক থাকবে, কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম। দেশের ক্রিকেটটা কিন্তু এখন নড়েবড়ে হয়ে গেছে। 1996 বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো সাংবাদিককে আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে অনুমতি দিচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ধন্যবাদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।